Assalamu alaikum. It's Nuresh Palash again. Sorry to disturb you. Today I'm going to discuss about short note of management accounting. At first we can go to June 2019. জুন 2019-এ আমাদের যে শর্ট নোটগুলো আছে আমি শর্ট নোটগুলো খুব দ্রুত একটু রিড করবো, আপনারা খেয়াল করবেন। কস্ট রিডাকশন মেথড। কস্ট হচ্ছে আমরা বিজনেসে কোনো অ্যাসেট কেনার জন্য বা কোনো কিছু প্রডিউস করার জন্য যে টাকাটা খরচ করি। সো উই ক্যান রিডিউস কস্ট বাই টু ওয়ে, ফাইন্ডিং চিপ সোর্স অফ র মেটেরিয়াল আর লেবার আর ইন্ট্রোডাকশন লিন প্রোডাকশন মেথড। মানে আমরা কস্ট দুইভাবে রিডিউস করতে পারি। একটা হচ্ছে আমরা হয় চিপার র মেটেরিয়াল, চিপার লেবার আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা লিন প্রোডাকশন মেথডটা আমরা চুজ করতে পারি। সো আমরা যদি র মেটেরিয়াল কম দামে কিনি, লেবার যদি আমরা একটু কম রেটে মেনটেন করতে পারি, তাহলে আমাদের কিন্তু কস্টটা মানে কস্ট করতে পার ইউনিট কস্টটা কমে যাবে। আর আমরা যদি মনে করেন লিন প্রোডাকশন মেথড করতে পারি, যেমন আমরা টোটাল কোয়ালিটি কন্ট্রোল ইন্ট্রোডিউস করতে পারি, কোয়ালিটি সার্কেল ইউজ করতে পারি, তারপরে আমরা যদি অটোমেশন ইউজ করি বা ফ্লো প্রোডাকশন মেথডটা ইউজ করতে পারি, তাহলে আমাদের বিজনেসের কস্ট কিন্তু পার ইউনিট কস্ট অনেক কমে যাবে। কস্ট কমাইলে কী হয়, কস্ট রিডাকশন মেথডটা আসলে আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ কস্ট যদি কমে যায় তাহলে আমাদের প্রফিটটা অনেক বেড়ে যাবে। কস্ট রিডাকশন মেথডটা আমরা ম্যানেজমেন্ট অনেক সময় দে ওয়ান্ট টু বুস্ট আপ, দে ওয়ান্ট টু ইনক্রিজ প্রফিট উইদাউট রাইজিং প্রাইস। অনেক সময় দেখবেন যে বিজনেসে প্রাইস বাড়াতে চাচ্ছে না, কারণ প্রাইস বাড়াইলে অনেক সমস্যা হয়। তখন করে প্রফিট বাড়ানোর জন্য আমার কস্টটা কমাইতে হবে। এরপর আসি, সেকেন্ড হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। আসলে বাজেট মেইনলি আপনার জন্য দুই রকম হতে পারে, ফিক্সড বাজেট, ফ্লেক্সিবল বাজেট। ফিক্সড বাজেট হচ্ছে যে বাজেট বলতে মনে করেন আপনি টার্গেট করছেন 5000 ইউনিট অফ প্রোডাকশন আর প্রোডাক্ট আপনি বাড়াবেন, কিন্তু কোনো কারণে আপনার এটা চেঞ্জ লাগতে পারে, আপনার ডিমান্ড বেড়ে গেছে, অথবা মনে করেন সামনে করোনা ভাইরাস আসছে, আপনি প্রোডাকশন কমাইতে চাচ্ছেন, কিন্তু ফিক্সড বাজেটে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ ফিক্সড বাজেটে আপনি যদি প্রোডাকশন বাড়ান কমান, কিন্তু আপনার বাজেটের ফিগারগুলো চেঞ্জ করা যায় না, এটা হচ্ছে ফিক্সড বাজেট। আর ফ্লেক্সিবল বাজেট, ইউনিট যদি বাড়ান তাহলে আপনার বাজেট চেঞ্জ হবে, ইউনিট কমাইলেও বাজেটের ফিগারগুলো চেঞ্জ হবে। তো ফ্লেক্সিবল বাজেট হচ্ছে দ্য বাজেট চেঞ্জেস উইথ দ্য চেঞ্জ অফ ইউনিট অফ প্রোডাকশন। আপনার প্রোডাকশন ইউনিটের সাথে সাথে আমাদের বাজেটের ফিগারগুলো চেঞ্জ হয়। প্রোডাকশন ইউনিট মানে কি, আপনার মনে করেন একটা মেশিনের ক্যাপাসিটি 100%, আপনি এখন 70% ইউজ করতেছেন। এখন আপনি চিন্তা করতেছেন যদি আমি এটা 80% ইউজ করতে চাই তাহলে আমার বাজেটটা কীরকম হবে, আমি যদি 90% ইউজ করতে চাই বাজেটটা কীরকম হবে। অথবা আপনি মনে করেন আপনি একজন ম্যানেজার, আপনি চেষ্টা করতেছেন 70%, আমি 70,000 ইউনিট বানাবো, তাহলে আমার বাজেটটা এরকম হচ্ছে। এখন কোনো কারণে যদি আমার ডিমান্ড ফল করে 60,000 বানাই, তখন আমার বাজেটটা কী করব। ফ্লেক্সিবল বাজেট যদি আপনি করেন, তাহলে যদি ডিমান্ড 70,000 থেকে কমে 60,000-এ আসে, তাহলে কী হবে সেটা আপনি আজকেই রেডি করে ফেলতেছেন। এটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেটের ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজ। হ্যাঁ, এটা ফিক্সড বাজেটে যায় তখন আবার একটা বাজেট নতুন করে করতে হয়, অনেক ঝামেলা, তাই আগে থেকে আপনি একটা ফোরকাস্টিং করে রাখছেন। ফ্লেক্সিবল বাজেটের ইম্পর্টেন্স হচ্ছে ফ্লেক্সিবল বাজেট ম্যানেজমেন্টকে একটা অপশন দেয় কস্টের উপর বা বাজেটের উপর একটা কন্ট্রোল করার জন্য। কারণ আগে থেকে আপনি বাজেট করতেছেন, আপনি দেখতেছেন যে আমি 60% ক্যাপাসিটি, বা আমি যদি মনে করি 60,000 বানাই, ইউনিট বানাই, আমার বাজেট কীরকম হবে, আমি যদি 70,000 বানাই তাহলে বাজেট কীরকম হবে, একটা ম্যানেজমেন্ট একটা কম্পেয়ার করতে পারে। এখন মনে করেন অ্যাকচুয়াল রেজাল্ট যখন হবে তখন বাজেটটা ওরা কম্পেয়ার করতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনার ফ্লেক্সিবল বাজেটের একটা প্রবলেম হচ্ছে, ফ্লেক্সিবল বাজেট হচ্ছে ফিউচার রিলেটেড, ঠিক আছে। এটা অনেকগুলো অ্যাজাম্পশনের উপর হয়, তো ফিউচার আনসার্টেন, তাই এইটার উপর ডিপেন্ড করে ডিসিশন নেওয়াটা আসলে লজিক্যাল হবে না। অপারেটিং বাজেট হচ্ছে আসলে আপনার ফিউচারে যে রেভিনিউ আর এক্সপেন্ডিচারগুলো পাবেন ওয়ান বা মোর পিরিয়ডের জন্য, ওইটার আগে থেকে বাজেট করা। ওয়ান আর মোর পিরিয়ড বলতে কোয়ার্টারলি হতে পারে, ইয়ারলি হতে পারে, হ্যাঁ, হাফ ইয়ারলি হতে পারে। ওইটার আগে থেকে বাজেট করা হচ্ছে আপনার অপারেটিং বাজেট, মানে বিজনেস অপারেশনের বাজেট করা। সেলস, রেভিনিউস অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যান্ড কস্টের বাজেট করা। হ্যাঁ, সাধারণত আমরা এটা আপনার বছরের শুরুতেই করি, এবং এটা আমাদের পুরো বছরে যতগুলো অ্যাক্টিভিটি হবে সবগুলোর বাজেটটা এখানে থাকে। হ্যাঁ, আসলে এটা আমাদের তিনটে জিনিসের সাপোর্ট লাগে, সেটা হচ্ছে পেরোলের সাপোর্ট লাগে। পেরোল মানে স্টাফদের বেতন সাপোর্ট লাগবে, তারপর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের সাপোর্ট লাগবে, আর ইনভেন্টরির সাপোর্ট লাগবে।
আচ্ছা, অপারেটিং বাজেট মূল কারণ মানে এটার মূল বেনিফিটটা হচ্ছে এটা আমরা কেন করি। অপারেটিং বাজেট যে ফিগারগুলো হয় আমাদের বছর শেষে আমরা অ্যাকচুয়াল বাজেটের সাথে সেটা কম্পেয়ার করে আমরা দেখি যে আসলে আমাদের ডিফারেন্সটা বেশি হয়েছে কিনা, ভেরিয়েন্সটা বুঝতে পারি। এতে আমাদের বুঝতে পারবো যে আমাদের বিজনেসের বাজেট ফর্মুলেশনটা ঠিক আছে নাকি বাজেট ইমপ্লিমেন্টেশনের প্রবলেম আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। আবার অপারেটিং বাজেট আসলে আজকেই করা হয় ফিউচারের জন্য, তো ফিউচার আনসার্টেন, সো এটার উপর ডিপেন্ড করা লজিক্যাল হবে না। তারপরে আপনার অপারেটিং বাজেট একটি ইম্পর্টেন্ট জিনিস এবং এটা ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট টুল অ্যাজ এ বাজেটারি কন্ট্রোল। কস্ট অফ ক্যাপিটাল, এটা আসলে একটু সহজ ভাষা যদি বলি, কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য রেট দ্য বিজনেস ওয়ান্ট টু আর্ন টু রান দ্য বিজনেস প্রফিটেবিলিটি। মানে আপনি বিজনেসটা যদি প্রফিট সহকারে চালাতে চান তাহলে যে মিনিমাম যে রেটটা আপনাকে আর্ন করতে হবে সেটি হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটালের নিচে যদি আপনার কস্ট অফ ক্যাপিটাল যদি আপনার ক্যালকুলেশনটা ভুল হয় বা কস্ট অফ ক্যাপিটাল যদি আপনি ক্যালকুলেশন করতে না পারেন তাহলে বিজনেসে অনেকগুলো ডিসিশন মেকিং প্রবলেম হয়ে যায়। যার মনে করেন আপনার লোন নেবেন, আপনি আপনার বিজনেসটা লোন নিয়ে করবেন, এখন লোন হচ্ছে আপনার 14%। সহজ ভাষা আমরা বলতে পারবো কস্ট অফ ক্যাপিটাল 14% বলতে পারবো, কিন্তু আসলে অ্যাকচুয়ালি কস্ট অফ ক্যাপিটাল আরও অনেক কিছুর সাথে জড়িত। এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা যে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে একটা ক্যালকুলেশন যেখানে আমাদের লোনের যে ইন্টারেস্টটা থাকে সেটা আমরা ক্যালকুলেট করি। তারপর অপারেটিং এক্সপেন্স মানে বিজনেস চালাইতে যে খরচগুলো লাগে সেটার একটা রেট বের করি। তারপর রিস্ক প্রিমিয়াম, আমি যে একটা রিস্ক নিচ্ছি এটার বেনিফিটটা এটা আমি অ্যাড করি। এবং আমার প্রফিট, আমি যে একটা প্রফিট আর্ন করতে চাচ্ছি বিজনেস চালাইয়া সেটার রেটটা আমরা একটা এক্সপেক্টেড আসলে মিনিমাম রেট, অনেক কোম্পানি এটাকে ছোটো করে রাখে, অনেক কোম্পানি এটাকে বড়ো করে রাখে। রেট অ্যাড করার পরে টোটাল যে রেটটা আসবে সেটাকে আমরা কস্ট অফ ক্যাপিটাল বলবো। হ্যাঁ, কস্ট অফ ক্যাপিটাল মনে করেন আপনি আপনি ব্যাংকে মানুষকে লোন দিবেন, হ্যাঁ মানুষকে লোন দিবেন। এখন আপনার বিজনেস ব্যাংকে যদি কস্ট অফ ক্যাপিটাল হয় 10%, আপনি লোনটা যদি 11% দেন তাহলে আমরা ধরতে পারবো আপনি 1% প্রফিটে আছেন। আর যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে লোনটা আপনি কম রেটে দেন তাহলে আপনার বিজনেসের আসলে প্রফিটেবিলিটি মেনটেন হবে না। তাহলে আমাদের কস্ট অফ ক্যাপিটালটা কম্পেয়ার করে আমরা লোন প্রাইসিংটাই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা বিশেষ করে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য কস্ট অফ ক্যাপিটালটা বেশি ইম্পর্টেন্ট। আর কস্ট অফ ক্যাপিটালটা আমরা একটা প্রজেক্ট ভ্যালুয়েশন করার জন্য ইউজ করি। আর সব বিজনেসের উচিত কস্ট অফ ক্যাপিটালটা কমানো। কস্ট অফ ক্যাপিটাল কমালে আপনার বিজনেসের প্রফিটেবিলিটিটা অনেক বেড়ে যাবে। লাইন অফ ক্রেডিট, এটা সহজ ভাষায় বলতে গেলে আপনার ব্যাংকে আমরা সিসি দিই না, সিসি লোনের একটা লিমিট আছে না, ওইটাই হচ্ছে লাইন অফ ক্রেডিট। মনে করেন আপনি একটা ক্রেডিট কার্ডের লিমিট 60,000, তাহলে আমরা বলতে পারবো লাইন অফ ক্রেডিট 60,000। লাইন অফ ক্রেডিট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ক্লায়েন্ট ক্যান উইথড্র। লাইন অফ ক্রেডিটের বাইরে কেউ আমরা টাকা উঠাতে পারবো না। সো লাইন অফ ক্রেডিট হচ্ছে যে একটা লিমিট যেটার ভিতরে সবাইকে থাকতে হবে। অ্যান্ড লাইন অফ ক্রেডিট সাধারণত ব্যাংক সিলেক্ট করে দেয় কাস্টমারের কোয়ালিটি অনুযায়ী। হ্যাঁ, লাইন অফ ক্রেডিট এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের ফিনান্সিয়াল অবস্থা, প্রিভিয়াস রেকর্ড, তারপর কোলাট্রাল, বিজনেসে যে আপনি কোলাট্রালটা দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে লাইন অফ ক্রেডিটটা ডিপেন্ড করে। একটা ক্লায়েন্ট বাংলাদেশ কৃষি ব্যাংকের যে লাইন অফ ক্রেডিট পাবে হয়তো সোনালী ব্যাংকে গেলে সে ডিফারেন্ট লাইন অফ ক্রেডিটটা এনজয় করবে। সেম ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশনের উপর ডিপেন্ড করে। মিক্সড কস্ট, আসলে বিজনেসে অনেকগুলো কস্ট থাকে, যেমন ফিক্সড কস্ট, তারপরে ভেরিয়েবল কস্ট, তারপর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কস্ট, তারপর হচ্ছে আপনার মনে করেন ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট, হ্যাঁ আমাদের অ্যাভয়েডেবল কস্ট, রিলেভেন্ট কস্ট, অনেক রকম কস্ট থাকে। মিক্সড কস্ট হচ্ছে দুইটা কস্টের সামেশন। মানে মনে করেন আপনি আপনার একটা ফার্নিচারের দোকান আছে, আপনি কাঠ কিনেন, যত বেশি ফার্নিচার হবে তত বেশি কাঠ হবে, কাঠ হচ্ছে র মেটেরিয়াল, ঠিক আছে, ভেরিয়েবল কস্ট। আবার কিছু কস্ট আছে যেটা আপনি আসলে শুধু ফার্নিচার বানাইলেই কস্টটা ফিক্সড, যতগুলো ফার্নিচার বানান ডাজন্ট ম্যাটার। মনে করেন আমি একটা ওই বার্নিশ করবো, আমি বার্নিশের জন্য একটা মিস্ত্রি রাখবো, সে তাকে দৈনিক 500 টাকা দিতে হবে। যতগুলো আমি ফার্নিচার বানাই ডাজন্ট ম্যাটার, শুধু ফার্নিচার বানাইলে তাকে দিতে হবে, নাহলে তাকে দিতে হবে না, তাই এটা ভেরিয়েবল কস্ট। আবার যতগুলো ফার্নিচার বানায় ডাজন্ট ম্যাটার, তাকে 500 টাকাই দিতে হবে ডেইলি, তাহলে এটা এক ধরনের ফিক্সড কস্ট। তাহলে যেই কস্টটা ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট সেটাকে বলা হয় সেমি ভেরিয়েবল কস্ট বা মিক্সড কস্ট। Mixed cost is we can tell mixed cost
ইজ এ কম্বিনেশন অফ ভেরিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড কস্ট। আপনার টেলিফোন বিল দেন, টেলিফোন বিল একটা ফিক্সড রেট আছে, আর ওটা ফিক্সড কস্ট, আর আপনার সাথে কল রেট আছে, যতক্ষণ কথা বলবেন, ট্যাক্স আসবেন, সব মিলে টেলিফোন বিলটা হচ্ছে একটা মিক্স কস্টের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল। ইলেকট্রিসিটি বিল, রিপেয়ার, এগুলো মিক্স কস্ট। মিক্স কস্টটা আসলে অনেক বড় বড় বিজনেসে থাকে, অ্যান্ড আসলে আমরা যখন ব্রেক ইভেন করি তখন কিন্তু মিক্স কস্টটা আমরা ক্যালকুলেশন করি না, এটা একটা ব্রেক ইভেনের প্রবলেম, এটা আপনারা এক্সামে লিখে দিতে পারেন। ম্যানেজমেন্ট রিপোর্টটা আসলে ম্যানেজারের রিপোর্ট, সহজ ভাষায়। ম্যানেজমেন্ট রিপোর্টটা কী কী থাকে আপনি যেমন লিখতে পারবেন, বাজেট রিপোর্ট থাকবে, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল এইজিং রিপোর্ট, মানে অ্যাকাউন্ট এইজ মানে হচ্ছে আপনার সবাই তো, যেমন আপনার ব্যাংকের লোনে সবাই কি সেম টাইমে টাকাটা দিবে না, তাদের লোনের ডিউরেশন আছে, আপনি তাদের লোনের ডিউরেশনের একটা রিপোর্ট মেনটেন করবেন। কস্ট রিপোর্ট, বিজনেসে আপনার বিজনেস চালাইতে যে কস্টগুলো হয় সেটার উপর একটা রিপোর্ট, রিপোর্ট রেডি করবেন। পারফরমেন্স রিপোর্ট, আপনার বিজনেসের পারফরমেন্সটা রিপোর্ট, গত বছরের রিপোর্ট, পারফরমেন্সের সাথে এই বছর পারফরমেন্স কম্পেয়ার করতে পারবেন। তারপর ম্যানেজারের আরও অনেকগুলো রিপোর্ট থাকে, এই সবগুলো রিপোর্টের একটা ফাইল হয়, সেই ফাইলটার নাম হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্ট। ম্যানেজমেন্ট রিপোর্টটা আসলে কী কাজে লাগে, ম্যানেজমেন্ট প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিংয়ে লাগে। ম্যানেজার যখন প্ল্যান করবে তখন ওই রিপোর্টের উপর ডিপেন্ড করে ম্যানেজার প্ল্যানটা রেডি করবে। আবার অনেক সময় এই প্ল্যানিংয়ের সাথে ম্যানেজমেন্ট রিপোর্ট কিন্তু ইন্টার রিলেটেড। আবার সেকেন্ড হচ্ছে আপনার ম্যানেজার যখন বিজনেসটা কন্ট্রোল করা, মানে কি, আমি কন্ট্রোল করা মনে রাখবেন, আমি আমাদের বাবা মা আমরা আমাদের কন্ট্রোল করতো, মাইক দেখাতো, মাইক দিত, আপনার ভয় দেখাতে। বিজনেস কন্ট্রোল মানে এটা না। কন্ট্রোল মানে হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্টের সাথে আপনার আপনি যেটা প্ল্যান করছেন ওটা ঠিক মতো হচ্ছে কি না এটা ঠিক রাখা। মানে কন্ট্রোল ইজ আ সিস্টেমেটিক ওয়ে টু এনশিওর দ্যাট দ্য বিজনেস ইজ গোয়িং অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান অনুযায়ী বিজনেস চলতেছে, এটি হচ্ছে কন্ট্রোল। তো ম্যানেজমেন্ট রিপোর্ট ম্যানেজমেন্টকে বাজেটারি কন্ট্রোল, কস্ট কন্ট্রোল সবগুলো কন্ট্রোলে হেল্প করে। তো কন্ট্রোলিং পারপাসে ইন্টারনাল কন্ট্রোলিং পারপাসে ম্যানেজমেন্ট রিপোর্ট কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং ম্যানেজমেন্ট রিপোর্ট রেডি করে টপ ম্যানেজমেন্ট, ইউজ করে টপ ম্যানেজমেন্ট। এটা আসলে কিন্তু ম্যানেজমেন্ট রিপোর্ট কিন্তু একটা কমিউনিকেশন ওয়ে। ম্যানেজমেন্ট রিপোর্ট হচ্ছে একটা কমিউনিকেশন ওয়ে অফ বিজনেস রেজাল্টগুলো কমিউনিকেশন করবেন, কাকে, মানুষকে বলবেন। আর তারপর বিজনেসের রিস্ক আছে, বিজনেসের অপরচুনিটিগুলো সবগুলো কমিউনিকেশন করে কি ম্যানেজমেন্ট রিপোর্ট। আমরা ডিসেম্বর 11-এ চলে যাই। ডিসেম্বর 11-এ ফার্স্ট আছে ম্যানেজমেন্ট রিপোর্ট, যেটা আপনারা কিছু আগে দেখছেন। তারপর হচ্ছে লিজ ফাইন্যান্স মানে হচ্ছে আমি কোনো একটা অ্যাসেট একটা নির্দিষ্ট টাইমের জন্য ভাড়া নিব। অ্যাসেটটা আমি কিনবো না, আমি কোনো একটা অ্যাসেট ভাড়া নেব। ফাইন্যান্স মানে হচ্ছে মনে করেন আমি আমার বিজনেসে একটা আমার কাপড় কাটার মেশিন লাগবে, একটা অনেক দামি মেশিন, 5 কোটি টাকা, অনেক বড় মেশিন। এখন মেশিনটা যদি আমি কিনি আমার থেকে ক্যাশ টাকা লাগবে, কিন্তু আমি সেই ক্যাশ টাকা নাই, তাই আমি করলাম কি, মেশিনটা মুর সুইং অপারেটিং লিমিটেড থেকে আমি মেশিনটা ভাড়া নিয়ে আসলাম, মানে আমার 5 কোটি টাকার দেওয়া লাগতেছে না, এটা এক ধরনের ফাইন্যান্স। এটা যদি আমি ওদের থেকে ভাড়া নিয়ে আসি, একটা ইয়ারলি বা মাসে একটা ভাড়া দিব এত টাকা চুক্তিতে একটা নির্দিষ্ট টাইমের জন্য, এটা হচ্ছে লিজ ফাইন্যান্স। লিজ ফাইন্যান্সে সাধারণত আমরা হেভি মেশিনারি নিই। লিজ ফাইন্যান্সের সুবিধা হচ্ছে উই আর নট পেইং এনি হিউজ অ্যামাউন্ট অফ ক্যাশ, শুধু আমাদের ক্যাশ টাকাটা সেভ হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে বিজনেসে যদি ক্যাশ টাকা না থাকে কিন্তু মেশিনটা ইউজ করতে না পারে, তখন লিজ ফাইন্যান্স দিয়ে তার মেশিনটা সে ইউজ করতে পারে, অ্যাডভান্টেজ। আর এটার মূল প্রবলেম হচ্ছে আপনি লিজ নিলেন, মেশিনটা নিলেন, মাসে মাসে ভাড়া দিলেন, কিন্তু আপনি একটা সময়ের পর মেশিনটা ওকে ফেরত দিতে হবে। দেখা গেল যেই টাকা ভাড়া দিয়েছেন সেই টাকা দিয়ে আপনি এরকম 2টা মেশিন দিতে পারতেন। এটা একটা প্রবলেম। আর 3 নম্বর প্রবলেম হচ্ছে লিজ মেশিনগুলো সাধারণত ভালো হয় না। আপনি মার্কেটে মনে করেন নতুন আপডেট মেশিন বেরিয়েছে, কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন না। মনে করেন আপনার অফিসে একটা মোবাইল দিয়ে ইন্টারনেট চলে, যেটা মোবাইলে 2 GB র্যাম। এখন আপনার অনলাইন খুব বেশি বেড়ে গেছে, কিন্তু আপনি মোবাইল নিতে পারতেছেন না, 4 GB র্যামে নিতে পারতেছেন না, কারণ আপনার এটা লিজে নেওয়া শেষ হবে, আপনি আপগ্রেড করতে পারতেছেন না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর লিজ হচ্ছে 2টা পার্টির ভিতরে হয়, যিনি লিজ দেয় তাকে হচ্ছে লিজর, আর যিনি লিজ দেয় তাকে হচ্ছে লিজি। লিজি। আর লিজ সাধারণত একটা কন্ট্রাক্টের উপর হয়, আর লিজ সাধারণত ইয়ারলি রেন্টের উপর ডিপেন্ড করা হয়। ক্যাশ ফ্লো, ক্যাশ বাজেট। ক্যাশ ফ্লো হচ্ছে গত বছরের ক্যাশ কোথায় গেছে, কোত্থেকে আসছে, এটা ঘটনাগুলো ঘটে গেছে, কীভাবে গেছে সেটা। আর ক্যাশ বাজেট হচ্ছে ফিউচারে ক্যাশ কোত্থেকে আসবে, ক্যাশ কোত্থেকে যাবে, এটি। তাহলে ক্যাশ বাজেট এবং ক্যাশ ফ্লোর ভিতরে মূল পার্থক্য হচ্ছে ক্যাশ বাজেট দুটোই আসলে ইনফ্লো আউটফ্লো, দুটোর ভিতরে মিল হচ্ছে দুটোই ইনফ্লো আউটফ্লো, এবং ক্যাশ বাজেট একটা ফিগার প্রডিউস করে, ক্যাশ ব্যালেন্স প্রডিউস করে। এবং দুটোর ভিতরে আরেকটা মিল হচ্ছে এটা
ক্যাশ কন্ট্রোলে খুব কাজে লাগে। আপনি ক্যাশ পারফরমেন্স কন্ট্রোল করবেন, এটার জন্য ক্যাশ বাজেট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট খুব কাজে লাগে। কিন্তু পার্থক্য হচ্ছে দুইটা, মেইন পার্থক্য দুইটা। প্রথম হচ্ছে আপনি কিন্তু ক্যাশ বাজেট করতে বাধ্য না, কিন্তু আইএফআরএস অনুযায়ী আপনাকে অ্যাকাউন্টিংয়ে যে রিপোর্টগুলো অবশ্যই করতে হবে তার ভিতরে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। মানে আপনি ইনকাম স্টেটমেন্ট অবশ্যই করতে হবে, ব্যালেন্স শিট করতে হবে, ঠিক তেমনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনাকে করতে হবে, কিন্তু ক্যাশ বাজেট আপনি মেনে ধরে না। 3 নম্বর হচ্ছে ক্যাশ বাজেট সাধারণত ম্যানেজমেন্ট, সেকেন্ড হচ্ছে ম্যানেজাররাই করে, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সাধারণত অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট করে এবং এটা বাইরের চার্টার অ্যাকাউন্ট দ্বারা ভেরিফাই করতে হয়, ক্যাশ বাজেট ভেরিফাই করতে হয় না। আর 3 নম্বর যে সবচেয়ে সহজ, ক্যাশ ফ্লো হচ্ছে গত বছরের ডেটার উপর ডিপেন্ড করা হয়, আর ক্যাশ বাজেট হচ্ছে ফিউচারে হবে এরকম ডেটার উপর ডিপেন্ড করা হয়। আপনি আরেকটা লাগাইতে পারেন, ক্যাশ বাজেটের ফিগার চেঞ্জ করা যায় না, হ্যাঁ ক্যাশ স্টেটমেন্টের, কারণ এটা গত বছর, কিন্তু ক্যাশ বাজেটের ফিগারটা চেঞ্জ করা যায় কারণ এটা ফিউচার। ভেরিয়েন্স অ্যানালাইসিস, ভেরিয়েন্স মানে হচ্ছে ডিফারেন্স। মনে করেন আপনার বিজনেসে বাজেট করছেন ডিরেক্ট ম্যাটেরিয়াল পার আওয়ার 10 টাকা, কিন্তু গণনা করছে 12 টাকা, তাহলে ডিফারেন্স হচ্ছে 2 টাকা। আপনি ফিক্স কস্ট মনে করছেন এই বছর আমার 1 লাখ টাকা খরচ যাবে, কিন্তু বাস্তবে হয়েছে 1,20,000 টাকা, বেশি হয়ে গেছে 1,20,000 টাকা, মানে 20,000 টাকা বেশি হয়েছে, তাহলে আমরা বলতে পারবো ভেরিয়েন্স ফিক্স কস্ট 20,000 টাকা। ভেরিয়েন্স হচ্ছে ডিফারেন্স। ভেরিয়েন্স অ্যানালাইসিস হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল রুলস ফর্মুলা যেটা দিয়ে আমরা বিজনেসের বিভিন্ন ডিফারেন্স, কস্টের ডিফারেন্স, প্রাইসের ডিফারেন্স, রেভিনিউ ডিফারেন্স, যেটা আমরা প্ল্যান করছি বিজনেস বছর শুরু করার সময় প্রথমে বা বছর শুরু করার আগে 2021-এর বাজেটটা আমরা আজকে করছি, 20তে বসে করছি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট বা স্ট্যান্ডার্ড বাজেট। 2021 ঘটনা ঘটার পরে আমরা রিপোর্টগুলো, রেজাল্টগুলো নিয়ে বসে দেখলাম যে আমরা 2021-এর আগে যে বাজেটটা করছি ওটা ছিল বাজেটেড বা এক্সপেক্টেড, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল। এই দুটোর ডিফারেন্স হচ্ছে ভেরিয়েন্স অ্যানালাইসিস। ভেরিয়েন্স অ্যানালাইসিস ম্যানেজমেন্টে একটা ইম্পর্টেন্ট রোল, কারণ এটা ওনাকে হেল্প করে কোথায় প্রবলেম হয়েছে, কেন হয়েছে, ডেভিয়েশনটা খুঁজে বের করা। ভেরিয়েন্স বেশি বড় হলে অনেক প্রবলেম হয়ে যায়। ভেরিয়েন্স দুরকম হয়, অ্যাডভার্স হয়, ফেভারেবল হয়। ফেভারেবল মানে আপনার খরচ যা চিন্তা করছেন তার থেকে কম হয়েছে, আপনার ভালো হয়েছে, সেলস যা চিন্তা করছেন তার থেকে বেশি হয়েছে, আপনার ভালো হয়েছে, এটা হচ্ছে ফেভারেবল। অ্যাডভার্স মানে হচ্ছে আপনি খরচ যা চিন্তা করছেন, 20 টাকা, আপনি বিয়ে করবেন, চিন্তা করছেন খরচ 2 লাখ টাকা, গেছে 4 লাখ টাকা, আপনার জন্য এটা অ্যাডভার্স হয়ে গেছে। প্রোডাকশন সাইকেল আর অপারেটিং সাইকেল, সহজ ভাষায় প্রোডাকশন সাইকেল হচ্ছে যে দিন থেকে শুরু করে র মেটেরিয়ালটা আপনি কিনছেন, র মেটেরিয়াল কেনার থেকে শুরু করে ওই র মেটেরিয়াল যেই পর্যন্ত ফিনিশড গুড হবে না ওই টাইমটাই হচ্ছে প্রোডাকশন সাইকেল। মনে করেন আপনি আজকে কাঠ কিনছেন, আজকে কাঠ কেনার থেকে শুরু করে ওই কাঠটা যতদিন পর্যন্ত ফার্নিচার হবে না, যেদিন ফার্নিচার হবে সেদিন থেকে যেদিন কাঠ কিনছেন ওই টাইমটাই হচ্ছে প্রোডাকশন সাইকেল। আর অপারেটিং সাইকেল হচ্ছে আপনি র মেটেরিয়াল কিনছেন যেদিন, সেদিন থেকে ওই জিনিসটা ফার্নিচার বানানো পর্যন্ত প্রোডাকশন সাইকেল। অপারেটিং সাইকেল হচ্ছে ওটা সেল করছেন, সেল করে ক্যাশ টাকা পেলে ক্যাশ, বাকি হলেও বাকি টাকা যেদিন রিসিভ করছেন, সেল করা থেকে না, যেদিন সেল করে ক্যাশ টাকা পাইছেন ওই দিন পর্যন্ত, মানে আপনি কাঠ কিনছেন 20 টাকা, এই 20 টাকা যেদিন আপনি সেল করে আদায় করছেন সেটাই হচ্ছে অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেল যদি কম হয় বিজনেসের জন্য ভালো। শর্টার প্রোডাকশন সাইকেল, অপারেটিং সাইকেল উড মিন বেটার প্রফিটেবিলিটি, বেটার এফিসিয়েন্সি। আর লঙ্কারটা খুবই খারাপ, এটা অনেক সময় নেয়, টাকাগুলো আপনার পড়ে থাকে, এটার অনেক অপরচুনিটি কষ্ট আছে। হায়ার পারচেজ, হায়ার পারচেজ মানে হচ্ছে আমি একটা অ্যাসেট আজকে কিনলাম, ইউজ করলাম, মাসে মাসে কিস্তিতে টাকা দিব, সব কিস্তি দেওয়ার পর জিনিসটা মালিক হয়ে যাব, এটি হচ্ছে হায়ার পারচেজ। হায়ার পারচেজ আমরা ওই যে ওয়ালটনের দোকান থেকে আমি একটা টিভি কিনছি, মাসে মাসে 20,000 টাকা, টাকা 1 টাকা দিইনি, 2,000 টাকা ডাউন পেমেন্ট চাইছিল, ওইটা অবশ্যই পরে দিব। টিভিটা বাসায় নিয়ে আসছি, ইউজ করা শুরু করতেছি, আমাকে সব ডকুমেন্ট দিয়েছি, কিন্তু আমি যেটা মালিক মানে ওনারশিপ ডকুমেন্ট দেয় না, ইউজ করতেছি। প্রতি মাসে 2,000 টাকা দিব, 11 মাস দেওয়ার পরে আমার সব টাকা দেওয়ার পর আমাকে এটা ওনারশিপই দিবে, তখন জিনিসটা আমি প্রথমেই তো এটা আমি ওনার হয়ে গেছি, কিন্তু কাগজে কলমে হয়নি, আমি এটা আমার হয়ে গেছে। এটি হচ্ছে হায়ার পারচেজ। হায়ার পারচেজ আর লিজের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটাই কিন্তু সেম। আপনি একটা অ্যাসেট নিয়ে ব্যবহার শুরু করছেন, কিনেন নাই, ক্যাশ টাকা দেন। পার্থক্য হচ্ছে লিজে টাইম শেষ হলে ফেরত দেওয়া লাগবে, হায়ার পারচেজে আপনার ফেরত দেওয়া লাগবে না। মানে লিজে আপনি ওনার হইতে পারবেন না, হায়ার পারচেজে আপনি একটা সময় পরে ওনার হয়ে যাবেন।
হায়ার পারচেজের সুবিধা হচ্ছে আপনি জিনিসটা অল্প টাকায় পাচ্ছেন, ইউজ করতেছেন। এটা একটা সময় আপনি ওনারশিপ পাবেন এবং ওই জিনিসটা আপনি সেল করে একটা টাকা পাবেন, যেটা লিজে পাবেন না। আর হায়ার পারচেজের একটা মূল প্রবলেম হচ্ছে আপনি জিনিসটা এখন নিচ্ছেন, হ্যাঁ, আপনি দেখা গেলো মাসে মাসে কিস্তি দিচ্ছেন, দেওয়ার পরে আপনি কোনো একটা কিস্তির প্রবলেম হয়ে গেছে, তখন কিন্তু একটা সমস্যা হবে। আর জিনিসটা আপনি ওনারশিপ মনে করেন আপনার 3 মাস পরে আপনার মেশিনে লাগতেছে না, তখন কিন্তু আপনাকে সব টাকা পে করে মেশিনটা ওনারশিপ নিয়ে তারপর আপনাকে এখান থেকে বেরোতে হবে। আর যখন মেশিনটা আপনি সেল করবেন দেখা গেলো মেশিনটা মেয়াদ চলে গেছে। আমার কাছে একটা আইফোন 5 আছে, আমি এটা হায়ার পারচেজে করছি, 5 বছরের টাকা দিয়েছি, এখন এটা সেল করতে দাম পাচ্ছি না, কারণ এটা অবসোলেট, পুরনো হয়ে গেছে, এক্সপায়ার ডেট চলে গেছে। তাহলে আমি এটা হায়ার পারচেজে একটা প্রবলেম। কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, সিপিপি, এটা কি? এটা হচ্ছে আসলে আমরা দেখব যে অ্যানালাইসিস টু শো আমাদের যদি সেল প্রাইস চেঞ্জ হয় বা সেল ভলিউম চেঞ্জ হয় বা কস্ট চেঞ্জ হয়, তাহলে আমাদের প্রফিট কীরকম চেঞ্জ হয়। আপনার বিজনেসের সেল প্রাইস চেঞ্জ হতে পারে, সেলস রেভিনিউ চেঞ্জ হতে পারে, সেলস ভলিউম মানে হচ্ছে নাম্বার অফ ইউনিট। মানে কারণ আমি আজকে 20 টাকার সেল করছি, এটা সেলস রেভিনিউ। 20 পিস মোবাইল সেল করছি, এটা হচ্ছে সেলস ভলিউম। তারপর কস্ট চেঞ্জ হতে পারে, এগুলো চেঞ্জ হলে প্রফিটের উপর কী হয়, প্রফিট বাড়তে পারে, কমতে পারে, হ্যাঁ, বা আগের মতো থাকতে পারে। এই যে ইফেক্টটা হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। সিপিপিতে আমরা সাধারণত ব্রেক ইভেন করি, মার্জিন অফ সেফটি করি, এই দিকে আমরা কাজগুলো করি। ব্রেক ইভেন হচ্ছে কি? ব্রেক ইভেন হচ্ছে আপনার নাম্বার, কতগুলো ইউনিট সেল করতে হবে আপনার সব কস্ট তুলে আনতে, নাম্বার অফ ইউনিট টু কভার অল কস্ট। বিজনেসে আপনার যে কস্টগুলো করছেন, ভেরিয়েবল কস্ট, ফিক্স কস্ট, এগুলো তুলে আনতে যে খরচটা মানে যেই ইউনিটগুলো সেল করতে হবে, এটা হচ্ছে ব্রেক ইভেন। ব্রেক ইভেনের একটা জিনিস আপনাদেরকে আমি বলি, ব্রেক ইভেন একটা ক্যালকুলেশন। ব্রেক ইভেন ইজ আ ক্যালকুলেশন দ্যাট শো আস হাউ মেনি ইউনিট ইউ নিড টু সেল টু কভার অল কস্ট, হাউ মেনি টাকা উই নিড টু সেল টু কভার অল কস্ট। আর ব্রেক ইভেন মার্জিন অফ সেফটি হচ্ছে কতগুলো কমলে আমার লস হবে না। আর কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে সেলিং প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে আপনি যা পাবেন তাই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। মানে আমার বিজনেসের ফিক্সড কস্ট কভার করার জন্য কয় টাকা আছে, ফিক্সড কস্ট কভার করতে পারবো কি না, এটা বোঝার জন্য কন্ট্রিবিউশন মার্জিন। আপনার কন্ট্রিবিউশন মার্জিন যদি ফিক্সড কস্টে কম হয় তাহলে আপনার লস হবে, আর কন্ট্রিবিউশন মার্জিন যদি ফিক্সড কস্টে বেশি আপনার প্রফিট হবে। জিরো বেসড বাজেট হচ্ছে আপনি বিজনেসের বাজেট জিরো থেকে শুরু করবেন, মানে সবগুলা বাজেট জিরো করে একটা বেস ধরবেন, ওখান থেকে আপনি বাজেটগুলো শুরু করবেন। হ্যাঁ, সবগুলো বাজেটকে জিরো নিয়ে আসে হচ্ছে জিরো বেসড বাজেট। আচ্ছা, পেব্যাক পিরিয়ড হচ্ছে আপনি একটা ক্যাপিটাল বাজেটিং টুল, যেটা আপনি আসলে চিন্তা করতে পারতেছেন যে আমি আজকে যদি ইনভেস্ট করি টাকাটা কয় বছর পরে বা কয় মাস পরে ফেরত পাবো। দ্য টাইম রিকোয়ার্ড আই নিড টু গেট মাই ইনভেস্টমেন্ট রিটার্ন হচ্ছে পেব্যাক পিরিয়ড। তারপর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে ইটস এ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি দ্যাট দ্য ফার্ম শুড এনশিওর, মানে আপনার বিজনেসকে এনশিওর করতে হবে যে আপনার বিজনেস কখনো স্টক শর্ট হবে না। তো বিজনেস শুড নট হ্যাভ টু মাচ স্টক, বিজনেসে অনেক বেশি স্টক থাকবে না, আবার বিজনেস কখনো শর্ট হবে না। অপটিমাম লেভেল, অপটিমাম মানে হচ্ছে কাম্য, মানে যতটুকু দরকার। অপটিমাম লেভেল অফ ইনভেন্টরি শুড বি হেল্প বাই দ্য বিজনেস। ইনভেন্টরি, আপনি যদি স্টক বেশি থাকে কী হবে জানেন? আপনার স্টক বেশি থাকলে আপনার জায়গা নষ্ট হবে। 2 নম্বর হচ্ছে স্টক বেশি থাকলে স্টক হারায় যেতে পারে, চুরি যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে, এগুলো লস। আবার স্টক এক্সপায়ার ডেট হয়ে যেতে পারে, একটা মেডিসিন দেখানো এক্সপায়ার ডেট থাকে, আপনি যদি দোকানে অনেকগুলো ওষুধ রাখেন, বিক্রি করতে করতে কিছু ওষুধ থাকে যাবে, যেগুলো এক্সপায়ার ডেট চলে গেছে ওগুলো তার বিক্রি করতে পারবে না। হ্যাঁ, আর স্টকে টাকা দিয়ে কিনছেন, দোকানে টাকাটা পড়ে আছে, আপনি সেল করতে পারতেছেন না, হ্যাঁ, এটা একটা প্রবলেম। আবার স্টক যদি খুব কম হয় তখন হচ্ছে কি কাস্টমার আসে আপনার দোকানে, মানে প্রোডাক্ট পাবে না, তারা অন্য দোকানে চলে যাবে, এটা একটা প্রবলেম। আবার কোনো কারণে জিনিসের দাম বেড়ে গেলে তখন আপনি সেল করতে পারবেন না, কারণ আপনার কাছে স্টকে নাই। ফাইন্যান্সিং ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি ডিফারেন্স। আপনার টোটাল কারেন্ট অ্যাসেট 20 টাকা, কারেন্ট লায়াবিলিটি 15 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল 5 টাকা। ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং মানে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের জিনিসটা আপনি কীভাবে টাকাটা ফাইন্যান্স করবেন, মানে ওয়ার্কিং ক্যাপিটাল যে জিনিসটা লাগবে, ওয়ার্কিং ক্যাপিটালে যে 5 টাকা বসে এটা লাগবে, ওই টাকাটা আপনি কোথায় পাবেন? আমরা 2-3 ভাবে করতে পারি। সেটা হচ্ছে শর্ট টার্ম লোন নিতে পারি, শর্ট টার্ম লোন মানে 1 বছর লোন নিতে পারি, ব্যাংক ওভারড্রাফট করতে পারি। তারপর আমরা ট্রেড ক্রেডিট মানে হচ্ছে বাকিতে কিনা, এটা আমরা করতে পারি।
হ্যাঁ, ডেট ফ্যাক্টরিং মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট রিসিভেবল সেল করে দিতে পারি। এটা একটু ডিফিকাল্ট, এটা আমি আরেকটা লেকচারে দিব। আচ্ছা বলে দিই, ডেট ফ্যাক্টরিং মানে হচ্ছে আমার বিজনেসের যে ডেটর্স আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, বাইরে কিছু কোম্পানি আছে যারা শুধু ডেটর্স কিনে। আমরা যেরকম সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করি, দোকান আছে, ওরকম কিছু প্রতিষ্ঠান যারা ডেটর্স কিনে। আপনি যাবেন, আপনার ডেটর্স ফাইলগুলো দেখাবেন, তারা ওই ডেটর্সের সাথে কথা বলবে, করে আপনার টোটাল ডেটর্স হচ্ছে 5 লাখ টাকা, তিনি আপনাকে 4 লাখ টাকা ক্যাশ আজকে দিয়ে দেবেন। হ্যাঁ, আর উনি ওই যে আপনার 5 লাখ টাকা যাদের থেকে পাইতো, যাদের থেকে আপনি পাইতেন, ও ওদের থেকে কালেক্ট করবে, আপনি আর ওদের থেকে কালেক্ট করতে পারবেন না। ঠিক আছে? তাহলে ও আপনাকে দিল 4 লাখ, ওদের থেকে পাইলে 5 লাখ, 1 লাখ টাকা প্রফিট। এটা হচ্ছে ডেট ফ্যাক্টরি। স্ট্যান্ডার্ড কস্টিং হচ্ছে, স্ট্যান্ডার্ড মানে ভালো, ঠিক না, আপনি বাজেটেড কস্টিং, আপনি একটা কস্ট করবেন, এটা আগের থেকে সেট করে রাখেন যে আমার ম্যাটেরিয়াল কস্ট এত লাগবে, লেবার কস্ট এত লাগবে, ম্যাটেরিয়াল এতগুলো লাগবে, ডাইরেক্ট লেবার আওয়ার এতগুলো লাগবে, টাকা মানে পার আওয়ার, মানে আমি লেবারকে ঘন্টায় কত টাকা দিব এটা বাজেট করতে হবে। ওরা ডেলি কতগুলো কাজ করবে, কত ঘন্টা কাজ করবে, এগুলো বাজেট করতে হবে। আমার টোটাল ভেরিয়েবল কস্ট কত আসবে, ওভারহেড কত আসবে, এগুলো আগের থেকে ঠিক করা, মানে পার ইউনিট কস্ট কত লাগতে পারে এটা আজকে ঠিক করা। এখনও কিন্তু আমার কস্টটা শুরু হয়নি, কিন্তু আমি আজকে হিসাব করতেছি। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। এটা সুবিধা হচ্ছে অ্যাকচুয়াল কস্টের সাথে এটা মিলানো যায়। স্ট্যান্ডার্ড কস্টিং আর অ্যাকচুয়াল কস্টিং কম্পেয়ার করা যায়। আপনি যদি দেখেন যে স্ট্যান্ডার্ড কস্টিং ছিল মনে করেন র ম্যাটেরিয়াল 5 টাকা, কিন্তু হয়েছে 6 টাকা, তার মানে আপনার 1 টাকা প্রবলেম হয়েছে, বেশি ভেরিয়েন্স। স্ট্যান্ডার্ড কস্টিং আমাদেরকে ভেরিয়েন্স অ্যানালাইসিসকে হেল্প করে। স্ট্যান্ডার্ড কস্টিং হেল্পস আস টু compare with actual results so that the business manager can understand the variance মানে ডিফারেন্স। সো ডিফারেন্স যদি পাওয়া যায় তাহলে আপনি তো এটা কাট করতে পারবেন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শুধু ম্যানেজাররা করে, আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা আসলে স্পেশাল, মানে বিজনেসের রেগুলার প্রসেস। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এটা আসলে রেগুলার প্রসেস এবং এটা কোম্পানি ল অনুযায়ী করতে হয়। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নির্দিষ্ট কোনো ফর্ম্যাট নেই, যে কোনো ফর্ম্যাটে করা যায়, কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্রিক্ট ফর্ম্যাট আছে, IFRS IAS, এই ফর্ম্যাটগুলো নিয়ে আমাদের করতে হয়। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমাদের কিন্তু ল অনুযায়ী বাইরে পাবলিশ করতে হয় না। আপনি পেপারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোনো ফর্ম্যাট পাবেন না, কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ফর্ম্যাট পাবেন না। ইনকাম স্টেটমেন্ট পাবেন, ব্যালেন্স শিট পাবেন, ক্যাশ ফ্লো পাবেন, এগুলো হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোনো টাইম ফ্রেম নেই, আপনি 1 বছর করতে হবে, 1 বছরের আমি স্ট্যান্ডার্ড কস্টিং করতেছি এই ধরনের কোনো কিছু নাই। কিন্তু আপনার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং একটা টাইম ফ্রেম মেনটেন করে, ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি একটা মেনটেন করে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সিক্রেসি রাখা যায়, কারণ এটা শুধু ম্যানেজাররা করে, ম্যানেজারদের ডোরার ভিতর থাকে। কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এটা কোম্পানিতে থাকে না, পাবলিশ হয়ে যায়, পেপারে পাওয়া যায়, বাইরে পাওয়া যায়, নোটিশ বোর্ডে পাওয়া যায়, ওয়েবসাইটে পাওয়া যায়।